সময় যারা এই কুমিল্লায় আগের কথা তখন এই মুস্তাকার অনেক ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, ছাত্রের মধ্যে তখন সিনিয়র যারা ছিল তারা এখন অনেকেই নাই, কেউ মারা গেছে, কেউ অসুস্থ হয়ে গেছে, এরা কেউ নাই। এখন আমি যারা কথা বলি তোমাদেরকে তোমরা হয়তো আশ্চর্য হবে। কথাটা হলো যে আমাকে চিনবে এবং আমি চিনব এমন লোকের সংখ্যাও কম। আমার সামনে আমার ছোট ভাইরা যারা আছে, তোমরা আমার হয়তো টেলিভিশনে দেখে, পত্রিকায় দেখে, বিভিন্নভাবে আমার নাম শুনে হয়তো আমাকে জানতে পেরেছ, কিন্তু অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে ছিল না। আগে কিন্তু কুমিল্লার মোটামুটি সমস্ত কর্মীদেরকেই আমি কিংবা আমরা চিনতাম। এখন আর সে সুযোগটা হয়ে ওঠে না, বয়সের কারণে আসাও হয় না, আর বয়সের গ্যাপও আছে, সেই কারণে আসা হয় না, সম্পর্কটা গড়ে ওঠে না। এই জন্য বললাম যে ব্যক্তিগতভাবে পরিচিত হওয়া আর দূর থেকে পরিচিত হওয়া এক কথা নয়। তাই প্রিয় ভাইরা, তোমরা কি মনে করো না আমরা আসলে ওল্ড মডেল হয়ে গেছে, এখন নতুন মডেলের যুগ, তো আমাদের এখন মিলিয়ে চলা খুব ডিফিকাল্ট আমাদের সবার। তারপরও এখানে দুই চারজনকে দেখে ভালো লাগছে। আমি সকাল আসার পর প্রথম শুধুমাত্র আমি মধ্যে দেখলাম, দেখলাম, তারপর কেউ নাই, যাকে আমি চিনি না, তারপর আজকে তো সবাই কয়েকজন আসতে ভালো লাগছে। তা আমি আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের যে কার্যক্রম, অর্থাৎ ওনার নির্দেশে যে কার্যক্রম, যেটা হচ্ছে ছাত্র সংগঠন এবং এটা যারা আজকে পরিচালনা করছেন, দায়িত্ব নিয়ে কাজ করছে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। কিছু কথা বলি দেশের বর্তমান অবস্থা সম্পর্কে। আমি আবার বলে নিচ্ছি, কথাগুলো আমার একান্ত ব্যক্তিগত। সামনে তাদেরকে বলছি, স্লোগান অবশ্যই রাজনীতিতে একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। স্লোগান ছাড়া রাজনীতি কখনো, রাস্তায় কখনো রাজনীতি করা যায় না, স্লোগান থাকতে হবে। তবে এই স্লোগানটা কখন কোথায় দিতে হবে এটা জানতে হবে। যখন তখন যে কোনো জায়গায় স্লোগান দেওয়া যাবে না, যখন তখন যে কোনো সময় প্রতিবাদ করা যাবে না। তোমরা এই যে সাংবাদিক ভাইদের দুষ্কৃতি নিয়ে একটু বিরোধ করছে, আমি জানি, দেখা যাচ্ছে না গেছি, আমারও খারাপ লাগতেছে, কিন্তু উপায় নেই। তো আসলে ডায়াসটা করা উচিত যেভাবে যেটা সাংবাদিক ভাইরা সবাই করতে পারে, সেটা হয় নাই। যাই হোক, আজকে আমি যখন এখানে সদস্য অভিযান শুরু করেছি, নতুন যারা সদস্য হবেন সবাইকে আমি চিনব না, হয়তো দেখবো না, হয়তো, আর যারা নবায়ন কবিতা মোটামুটি সবাইকে আমি চিনি। তা আমার কথা হলো যে যারা নাকি এই কথা বক্তারা করেছেন, সদস্য সংগ্রহের ব্যাপারে আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে। কিছু গোষ্ঠী আছে, কিছু লোক আছে যারা সুযোগ সন্ধানে কোন সময় রাজপথেও আসে নাই, মিছিলও করে নাই, মিটিংও করে নাই, হয়তো আমার সঙ্গে আপনার সঙ্গে একটা যোগাযোগ আছে কিংবা ছিল ব্যক্তিগত, কিন্তু সেই সুযোগ নিয়ে তারা বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায় সুযোগ নিচ্ছে, চাঁদাবাজি করছে, দখলবাজি করছে। আর বিএনপি বর্তমানটা বিএনপি ঘাড়ে আছে। এখান থেকে আমার সাবধান থাকতে হবে এবং ওই শ্রেণীর লোককে সদস্য করা যাবে না। আর ছদ্মবেশী আওয়ামী লীগ তো নয়, এটাকে মাথায় রাখতে হবে যে আমার এলাকায় দেখেছি, যখন কেউ গ্রেফতার হয়, পুলিশ আওয়ামী লীগ মনে করে গ্রেফতার করে নিয়ে গেল, মামলা আছে, কিন্তু কিছু কিছু লোক বিএনপি নেতাদেরকে ছাড়ানোর চেষ্টা করছে। এটা সারা বাংলাদেশে এটা প্রচলিত। এখান থেকে আমাকে বিরোধ থাকতে হবে, যেমন যত ঘনিষ্ঠ বন্ধুই হোক, আপনাদের মনে রাখতে হবে
রাজপথে কিন্তু আমাদেরকে কেউ সাহায্য দেয় নাই। যত ঘনিষ্ঠ বন্ধু হোক, আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমার জীবনে আমি গত 13 বারের উপরে গ্রেপ্তার হয়েছি। আমার ভুল তারা কম বেশি হতে পারে। বহুবার জেলে গেছি। এখানে যারা আছেন এখন নতুন কর্মী, তারা মনে হয় এমন কেউ নাই যারা জেল থাকেন নাই, যারা এমন কেউ নাই যারা পুলিশের অত্যাচারিত হন নাই, অত্যাচারিত হন নাই। সেগুলো দয়া করে আমরা মাথায় রাখে রেখে এই কার্যক্রমটা পরিচালনা করব। প্রিয় ভাইরা, বিএনপির অনেকেই ভাবছেন বিএনপির সুদিন, এখন কিন্তু বিএনপির সুদিন আসে নাই। আমাদের নেতা তারেক রহমান এখনো দেশে ফিরেন নাই কিংবা ফিরতে পারেন নাই। সমস্যা কিন্তু আছেই। অনেকে প্রশ্ন করেন তারেক রহমান দেশে আসেন না কেন? আর আমি উত্তরে বলবো, উনি অবশ্যই দেশে আসবেন, যে কোনো সময় আসবেন, যথা সময় আসবেন। মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করে স্বীকার করা হয়েছে, তাকে পয়জনিং করা হয়েছে। সুতরাং আমাদের এখন একমাত্র নেতা তারেক রহমান, তাকে আমাদেরকে সাবধান রাখতে হবে, আমাদের সচেতনতাকে ধরে রাখতে হবে। তো প্রিয় ভাইরা, যারা প্রশ্ন করেন তারেক রহমান কেন আসেন না, তারেক রহমান এই 17 বছরে দেশে না আসেই বিএনপিকে অনেক বেশি শক্তিশালী করেছে। সুতরাং তারেক রহমান সাহেব সকল সময় আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। প্রিয় ভাইরা, আজকে আমরা যারা নাকি অনেক আশা করে সদস্য হব, বিএনপির ক্ষমতায় আছে, সুতরাং সদস্য হই। আবার বিএনপির কথা না থাকে তখন যে আপনারা কোথায় যাবেন সেটাও চিন্তা করে নিন। সামনে কিন্তু বিএনপির অনেক সমস্যা আছে। বিএনপির শত্রু ছিল দেশে আগে আওয়ামী লীগ, একা বিএনপির শত্রু ছিল। এখন বিএনপির কিন্তু দেশে অনেক শত্রু হয়ে গেছে, অনেক শত্রু, অনেক দল আছে বিএনপির শত্রু। বিএনপি কাউকে শত্রু ভাবে না। আমি স্পষ্ট বলতে চাই, যারা বিএনপি শত্রু ভাবেন, বিএনপি কাউকে শত্রু ভাবে না। আমার নেতা সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ক্ষমতায় ছিলেন, সকল দলের লোককে নিয়ে তিনি পার্লামেন্টে গঠন করেছিলেন, আপনারা হয়তো জানেন না। আমি নিজে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে প্রশ্ন করেছিলাম, স্যার এই সমস্ত লোকদেরকে নিয়ে আপনি কেন একটা বদনামের কাজ করছেন? অর্থাৎ উনি ওই সময় মুশফিকুর রহমান, সাইদুর রহমান, অর্থাৎ লেফট রাইট, বামপন্থী ডানপন্থী সবাইকে নিয়ে সরকার গঠন করেছিলেন, পার্লামেন্ট গঠন করেছিলেন। কিন্তু আমার কথার জবাবে তিনি বললেন, দেখো যে জাতিকে বিভক্ত রেখে কখনো দেশের উন্নয়ন করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কথা আমাকে বলেছিলেন, জাতিকে বিভক্ত রেখে দেশের উন্নয়ন করা যাবে না। ভাইরা, আজকে বাংলাদেশে চালু হয়েছে ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড অ্যান্ড রুল কখন চালু হয়েছে বাংলাদেশে? বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা ঐক্য ছিল 5ই আগস্টের পরবর্তী সময়, সেই ঐক্যটাকে তছনছ করে দেওয়া হয়েছে বিদেশি চাপদারদের মানে একটা ইঙ্গিতে। আজকে বিরুদ্ধে কথা বলা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজি প্রয়োগ করা হচ্ছে। আমি বলতে চাই, বিএনপি কখনো চাঁদাবাজি দখলবাজির মধ্যে নাই। এখন প্রথম দিকে যারা করেছিল, আমাদের নেতা তারেক রহমান প্রায় 1,000-1,500 মতো দল থেকে বহিষ্কার করেছে। আমরা তাদের ব্যবস্থা নিয়েছি, এখন নাই। তাহলে এখন চাঁদাবাজি করছে কারা?
বিএনপি তো ক্ষমতায় নাই, এই সরকার ক্ষমতায় আছে। আমি এই সরকারকে বলতে চাই যে এই চাঁদাবাজ যেখানে আছে, যে দলাই হোক, বুকে সাহস থাকলে দেখে ধরে ফেলেন। কিন্তু আপনার বুক আপনাদের মতোই সাহস নাই, কারণ আপনার দল, আপনার সাঙ্গ বাঙ্গ যারা আছে এই সরকারে, তারাই নিজেরা এখন চাঁদাবাজি করতেছে। বড় আকারের চাঁদাবাজি, ছোট আকারের না। লুট তরাজ ব্যাংক থেকে এরাই করতেছে। 90,000 কোটি টাকা গত 8 মাসে পাচার হয়ে গেছে। ভাই, এই অত্যাচারের তো আমাদের আমরা দাঁড়িয়েছি, হাজার হাজার কোটি টাকা পাচার করেছি। এখন আমরা পাচারকারীদের পাল্লায় আছি। এখনো এই দেশ থেকে যাদের আজকে রাখেন দেশে কিন্তু শান্তি নাই। সবাই বলছে একমাত্র দেশে একটা এই সরকারের প্রশংসা করা। খেয়াল করে দেখবেন বা পত্রিকা খুলে দেখবেন, পত্রিকা খুলে দেখবেন, এই সরকারের বিরুদ্ধে কোনো কথা লেখা হচ্ছে না। কোন পত্র পত্রিকায়, ইলেকট্রিক মিডিয়া, কোন মিডিয়াতে সরকারের বিরুদ্ধে কোনো কথা নাই, সরকারের সমালোচনা নাই। মিডিয়ার আছে স্বাধীনতা নাই। আওয়ামী লীগের সময় স্বাধীনতা ছিল না, আজকেও স্বাধীনতা নাই। একটাই কথা, শুধু বিএনপি বিএনপি আর বিএনপি। বিএনপি কি করছে, বিএনপি কি করছে আর বিএনপি কি করছে, এই বিএনপির বিরুদ্ধে লেগে আসছে ওরা। কারণটা কি? ওরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখেন, ওরা একটা বাস্তব স্বপ্ন দেখেন এবং ঘুম থেকে যে করবেন ভয়ে। সেটা হলো বিএনপি ক্ষমতায় আসছে, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা তারা নিশ্চিত হয়ে গেছে। অন্য সকল রাজনৈতিক দল ওরা নিশ্চিত হয়েছে, এই সরকার নিশ্চিত হয়েছে। কিন্তু এই কারণে ওরা ঘুম থেকে উঠে যখন দেখে যে বিএনপি ক্ষমতায় আসবে, তখন তারা নির্বাচন দেওয়ার কথা বলতে চায় না। নির্বাচনের কথা বললেই গায়ে জ্বালা করা শুরু হয়ে যায়। মনে হয় নির্বাচনের শব্দটা একটা অবৈধ শব্দ, নির্বাচন শব্দটা যেন উচ্চারণ করা যাবে না, নির্বাচনের কথা বলা যেন পাপ। আমরা গত 17 বছর আন্দোলন করেছি রাজপথে। কি জন্য ভাই? কথা বলার জন্য, গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য রাজপথে আন্দোলন করেছি। আমরা আন্দোলন করে আওয়ামী লীগকে দুর্বল করেছি। একটা সময় যখন দেখতে পেলেন, এই সরকারের কর্মকর্তারা দেখতে পেলেন যে বিএনপি আন্দোলনের ফল ধরে ফেলবে, তখন তারা হঠাৎ করে এসেই ওনারা আওয়ামী লীগের প্রথম ঢুকিয়ে দিলেন। আর এই আওয়ামী লীগের প্রথম একদিনই ঘটনা গেছে। তো এখন বিএনপি যাতে ক্রেডিট দিতে না পারে, এই কারণে এই কাজটি আপনারা করলেন। যাই হোক, যা করছেন করেন। এখন কি করছেন? সরকারের এসে কোথায় না। আমি একটি কথা বলি, কথা আমি বলে যাব। আমার কথা যদি ভুল হয়, আমি আশা করব সরকারের কোন লোক আমার কথাকে কারেকশন করবে। আমার বক্তব্য ধারণা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যে রক্ষার জন্য শহীদ রাষ্ট্রপতি প্রাণ দিয়েছেন, যে রক্ষার জন্য আমাদের বেগম খালেদা জিয়া এত বছর জেল খেটেছেন, যিনি আজকে মৃত্যুর মুখোমুখি, যে স্বাধীনতার কারণে আমাদের তারা এখন দেশের বাইরে আছেন, সেই স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। শুধু একটি কথা আমি স্পষ্ট বলতে চাই, আগে আমরা ছিলাম, কি বলবো, এটাকে আমাদের সমালোচনা হবে। আগে আমরা ছিলাম কুকুরের মুখে ছিলাম আমরা আগে, এখন তাই বাঘের মুখে পড়েছি। এই কথাটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে ছুটে বসেছে, ঘাট থেকে নামতে চান না, ওনাকে ঘাট থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। আমাদের নির্বাচন
হাসিল করতে হবে, আদায় করে দিতে হবে। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের পাওনা, হিসাবের পাওনা। আমরা ভোট দিতে চাই, আমরা ভিক্ষা চাই না, আমরা হিসাবে পাওনা চাই। আমি যখন দেখছি আমার দেশের, আমি হয়তো আরো পরে নির্বাচনের কথা বললাম আমি, কিন্তু এখন কেন বলছি, আমি দেখছি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবার বলছি, এই সরকারের হাতে আমার দেশে ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। এই সরকারের একজন মন্ত্রী বলেছে, বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে। আপনার পরিচয় পত্রিকায় বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে পারে। আমি এখনো বুঝি না এই কথা বলার পরে এখনো কিভাবে তিনি অ্যাডভাইজার আসেন, আমি জানি না। যদিও তিনি বলেছেন আমার অত্যন্ত একজন প্রিয় বাক্য, মানচিত্র বদলের কথা আসলো কেন? প্রসঙ্গত বলতে চাই, সেন্ট মার্টিন বন্ধ করা হলো কেন? সাজিয়ে দেওয়া বন্ধ করা হলো কেন? ডাবল মুড়ি, আমাদের মুড়ির পোর্ট, এইটা বিদেশি হাতে দেওয়া পায়খানা চলতে চায়। জিপি ওয়ার্ল্ডকে এটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি কথা বলার পরে কি বলে জানেন, যে এটা একটা গাধা বোকা, কিছুই বুঝে না, আমরা কিছুই বুঝি না। ডাবল মুড়িকে আরো উন্নত করা যায়। আমি বলতে চাই, যত উন্নত করা সম্ভব সেটা আমরাই করব, বিদেশি কোনো শক্তির প্রয়োজন নাই। এই দেশ থেকে টাকা অর্জন হবে, সেই টাকা বিদেশে চলে যাবে, এটা আমরা হতে দেব না। আন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন দেওয়া সরকার দেশের নীতি নির্ধারণে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নাই। দেশের অভ্যন্তরে আজকে আপনারা করিডোর দিতে চাচ্ছেন, করিডোর দিতে চাচ্ছেন, এটা কি জিনিস ভাই করিডোর? আপনি কি আপনার বাড়ির মধ্য দিয়ে কাউকে যাওয়ার রাস্তা দিবেন? কেন দিবেন না? দিবেন না এই কারণে আপনি জানেন না ওই করিডোর দিয়ে কি আসা যাওয়া করবে। সাপ আসবে, ব্যাগ আসবে, নাকি অন্য কিছু আছে, আপনি জানেন না। সুতরাং এই করিডোর দেওয়ার বেলায় সাবধান হন, দেশের মানুষের মতামতের দিকে খেয়াল রাখেন। নির্বাচিত সরকার ছাড়া এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন। আমি আবার বলছি, এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন। এই সমস্ত অপকর্ম যদি করতে চান, তাহলে কিন্তু পরিণতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে। প্রিয় ভাইরা, আমি আজকে আর কিছু বলবো না, শুধু বলবো যে বাংলাদেশ কিন্তু ভালো একটা অবস্থানে এখন নাই। অনেকেই শুধু বলেন আমাদেরকে এটা দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়েছে। ভাই, আওয়ামী লীগ না থাকলে দেশের উন্নয়ন এমনি হতো। আওয়ামী লীগ না থাকলে দেশের চুরি এমনি বন্ধ হয়ে যেত। আওয়ামী লীগ চলে গেছে, দেশের উন্নয়ন হয়েছে স্বাভাবিক, বরং এখন চুরি হচ্ছে। আপনাদের প্রতিষ্ঠাতা অনেকেই বাচ্চা যারা ব্যবসা শুরু করছে, ঘুষ খাওয়া শুরু করছে। ভুলে গেছেন, ভুলে যান, পত্র পত্রিকা আসে না। দেখেন, পত্র পত্রিকা কিন্তু আসে না, শুধু সোশ্যাল মিডিয়ায় কিন্তু খবর আছে। তো একটু সাবধান হওয়া দরকার। আমাদের যেমন সাবধান হতে হবে আগামী দিনের বাংলার জন্য, এই সরকারকেও সাবধান হতে হবে দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য। আমি আবারও বলছি, কোন পরিস্থিতিতে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি আসবে, যে করিডোর দিয়ে আমরা এই করিডোরের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাআল্লাহ। দেশ জাতি আসলে কুমিল্লা নয়, সারা বাংলাদেশে এই বাণিজ্য ছড়ায় আমাদের ছড়িয়ে দিতে হবে যে আমরা এটা পছন্দ করছি না। সাজে আমি আবার বলছি, সেন্ট মার্টিন, সাজে করিডোর নিয়ে আপনাদের অবস্থান, সরকারের অবস্থান সুস্পষ্ট করুন। আপনার অবস্থান জাতির কাছে সুস্পষ্ট করুন, পত্র পত্রিকা লিখতে দিন।
আবার পত্রপত্রিকা করার জন্য বলেছেন আপনারা, সে আওয়ামী লীগের মতো। তফাৎটা কি হইল? আরো কথা আছে, আমার লজ্জা লাগছে কথাগুলো বলতে। আমি লজ্জায় এই সরকারের আরো অনেক কর্মকাণ্ডের কথা আমি বলছি না, আমার নিজের লজ্জা লাগছে, ইনশাল্লাহ বলবো। তবে কিছু সোশ্যাল মিডিয়ায় এই সরকারের কর্মকর্তার নামে কিন্তু কথাবার্তা চলে আসে, এটা একটু খেয়াল করে দেখবেন।